ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোল জিওগ্রাফির বইয়ের প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্ন বিচিত্রা রায় মার্টিনের 2025 সালে সপ্তম শ্রেণীর যে সিসি এডিশন মডেলে যে তৈরি করেছে হলিস্টিক প্রোগ্রেস সহ, সেই প্রশ্নের আমরা সেকেন্ড সামেটিভের তৃতীয় নম্বর স্কুল 3 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। দেখে নাও 3 নম্বর স্কুলে কি রয়েছে। বারাসাত এমজিএম হাই স্কুল অ্যান্ড রামনগর রাও হাই স্কুল এইচএস। আমরা এই 3 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রথম এবং দ্বিতীয় স্কুল নিয়ে আমি আলোচনা করে সুন্দর করে তোমাদের টাইপ করে প্রশ্ন করে বুঝিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে খাতায় তুলে ভালো করে তুলে রেখো এবং তোমরা অবশ্যই তোমরা পরীক্ষায় সেকেন্ড সামেটিভে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আমি পরে সাজেশন দিয়ে দেবো। এই প্রশ্নগুলো করার আগে আমি তোমাদেরকে বলছি, যারা যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে তোমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলো আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো বারাসাত এমজিএম স্কুলে কি প্রশ্ন রয়েছে। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে রয়েছে দেখো, এখানে 10টি প্রশ্ন করতে হবে। তারপরে রয়েছে 2A শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তারপরে বি নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি করতে বলেছে। তারপরে 3-এর দাগে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে 2 নাম্বার করে। তারপরে 4-এর হয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি 3 নাম্বার করে। তারপরে সর্বশেষ রয়েছে 5-এর দাগের, যেটা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 2টি 5 নম্বর করে, 5 10। তাহলে এই প্রশ্নগুলো আমরা ভালোভাবে করে নেব। চলো করে নিচ্ছি। দেখো স্টুডেন্ট টিউটোরিয়াল সপ্তম শ্রেণী ভূগোল রায় মার্টিন 2025 প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভ স্কুল 3 নম্বর স্কুল বারাসাত এমজিএম হাই স্কুল অ্যান্ড রামনগর রাও হাই স্কুল। একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 10 = 10। একে তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি, বি লাভাগঠিত মালভূমি, সি পর্বত বেষ্টিত মালভূমি, ডি মহাদেশীয় মালভূমি, সি পর্বত বেষ্টিত মালভূমি। এখানেও টিক চিহ্ন দিয়েছি, এখানে লিখেও দিয়েছি। নেক্সট প্রশ্ন। গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল, স্তূপ, আগ্নেয় ও ক্ষয়জাত পর্বতে। এ হচ্ছে ভঙ্গিল পর্বতে। পরের প্রশ্ন। নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হল এ মেন্ডার, বি প্লাবনভূমি, সি বদ্বীপ, ডি গিরিখাত। উত্তর হবে ডি গিরিখাত। দেখো ডি গিরিখাতে। নেক্সট কোশ্চেন। 4 আইভি মানে রোমান হরফের আইভি, 4 নম্বর রোমান হরফ। পাশাপাশি প্রবাহিত 2টি নদীর মধ্যবর্তী স্থানকে বলে এ ধারণবাহিকা, 2 দোয়াব, সি জল বিভাজিকা, ডি উপত্যকা। বি হচ্ছে দোয়াব। নেক্সট কোশ্চেন। বেলে মাটির জল ধারণ ক্ষমতা এ বেশি, বি কম, সি মাঝারি, ডি একেবারেই নেই, বি কম। এরপরে রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো এ আগ্নেয় শিলা, বি পাললিক শিলা, সি আন্তর্জাতিক রূপান্তরিত শিলা, ডি সবকটি, এ আগ্নেয় শিলা। নেক্সট 7-এর দাগে কোশ্চেন। অ্যাটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হলো এ ওয়াদি, বি রেগ, 3 হামাদা, ডি ওয়েসিস, এ ওয়াদি। নেক্সট কোশ্চেন। ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো সুদান, কায়রো, মিশর, খার্তুম, ডি খার্তুম। নেক্সট কোশ্চেন 9। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো এ মাউন্ট এভারেস্ট, বি মাউন্ট কিলিমাঞ্জারো, সি মাউন্ট তৌবকল, ডি মাউন্ট এলবুর্জ, সি মাউন্ট তৌবকল। নেক্সট কোশ্চেন 10। আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মালভূমিটি হলো এ সাহারা, বি গোবি, সি কালাহারি, ডি থর, সি কালাহারি। উত্তর। নেক্সট কোশ্চেন। শূন্যস্থান পূরণ করো। এ ইউরোপের আল্পস একটি ড্যাশ পর্বত শ্রেণী। উত্তর ভঙ্গিল পর্বত শ্রেণী। তোমরা এই প্রশ্নটা আমি এরকম দেখছো, এরকম তীর চিহ্ন দিয়ে করছি। এই উত্তরটি এখানে লিখবে কিরকম। ইউরোপের আল্পস একটি নবীন ভঙ্গিল পর্বত। নবীন কথাটা লিখবে, এইখানে লিখবে নবীন, কিন্তু নবীন লেখার পরে এরকম নিচে দাগ দেবে, নবীন ভঙ্গিল পর্বত। 2 দেখো, উৎস থেকে মনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হওয়াকে ড্যাশ বলে, নদীর গতিপথ। এখানে নদীর গতিপথ বলে লিখবে, লিখে নিচে দাগ দেবে। নেক্সট। ব্যাসল্ট ড্যাশ শিলার উদাহরণ, আগ্নেয় শিলার উদাহরণ। এখানে লিখবে আগ্নেয় শিলার উদাহরণ। 4-এর দাগের প্রশ্ন। আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। সাহারার বায়ু।
5 নম্বর জাম্বেজি বা জাম্বেশি নদীর, কিন্তু বইয়ের মধ্যে আছে জাম্বেজি, এটা জাম্বেশিও বলে, নদীর পথে সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাত। নেক্সট প্রশ্ন দেখে নাও। বি, নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এ হচ্ছে একের দাগে কি একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি একটি পলিগঠিত সমভূমি। 2 দাগের প্রশ্ন, সিমেন্ট কারখানা কোন শিলা ব্যবহার করা হয়? চুনাপাথর। পরের দাগের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? অধক্ষেপণ। এরপরের প্রশ্ন, ক্যারাভ্যান কি? মরুভূমির বালিয়াড়ির মধ্য দিয়ে যাওয়া উটের কাফেলাকে বলা হয় ক্যারাভ্যান। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? সুয়েজ খাল। পরের প্রশ্ন, মরু অঞ্চলের শুকনো নদীখাতকে কি বলে? ওয়াদি। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে। 3 নম্বর প্রশ্ন কি হবে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 1 × 4 = 4। প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? ব্যবচ্ছিন্ন মানে ছিন্ন হয়ে যায়। যে মালভূমি পাহাড় বা উঁচু নিচু ভূমির দ্বারা ছোট ছোট অংশে বিভক্ত হয়ে গেছে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। নেক্সট প্রশ্ন, সমভূমি ও মালভূমির 2টি পার্থক্য লেখ। উত্তর দেখো, সমভূমি শান্ত সমান ও নিচু ভূমি, আর মালভূমি হলো উঁচু ও খাঁজকাটা ভূমি। 2 নম্বর পার্থক্য, সমভূমিতে কৃষিকাজ সহজে হয়, মালভূমিতে কৃষিকাজ তুলনামূলকভাবে কম হয় বা কঠিন। পরের প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত লেখ। 1 নম্বর শর্ত হলো নদীর গতিপথ কম হতে পারে। 2 নম্বর, নদীতে প্রচুর পরিমাণে পলিমাটি বহন করতে হবে। পরের প্রশ্ন, জল বিভাজিকা কি? 2টি নদী অববাহিকা পরবর্তী উচ্চভূমি ও রেখাকে জল বিভাজিকা বলে। যেমন দেখো, এইরকম ভেঙে দিয়েছি, এদিকে একটা, এদিকে, এই যে এটাকে ভাগ করেছে, বিভাজিকা করে দিয়েছি, জল ভাগ করে দিয়েছি। নদী, এইটা নদী, একে এক ভাগে একে ভাগ করে দিয়েছি, একে জল বিভাজিকা বলা হয়। রূপান্তরিত শিলার 2টি বৈশিষ্ট্য লেখ। এই শিলাগুলি প্রচণ্ড চাপ ও তাপের ফলে গঠিত হয়। এতে নতুন খনিজ পদার্থ সৃষ্টি হয় এবং শিলার গঠন পরিবর্তিত হয়। নেক্সট কোশ্চেন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? উত্তর, নদীর জলকে কৃষি, জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, মাছ চাষ প্রভৃতি বিভিন্ন কাজে ব্যবহারের জন্য যে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়, মানে একসঙ্গে যে পরিকল্পনা নেওয়া হয়, অর্থাৎ ওই জল থেকে মাছ চাষ করা হবে, মাছ থেকে মানুষ অর্থ উপার্জন করবে, ওই জল থেকে জলবিদ্যুৎ উৎপাদন করে মানুষের নিজেদের কাজে লাগাবে। এইরকমভাবে বিভিন্ন যে কল্পনা নেওয়া হয় একসঙ্গে, তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। পরের প্রশ্ন দেখো, 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। 3 × 4 = 12 নম্বর। প্রথম নম্বর প্রশ্ন কি? সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি কেন? সমভূমি অঞ্চলে দেখো, সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি থাকে কারণ এই অঞ্চলগুলো বসবাস ও জীবনযাপনের জন্য অনুকূল। 2 দেখো, সমতল ভূমি গৃহ নির্মাণ ও অবকাঠামোর জন্য সুবিধাজনক। 2 কৃষির জন্য উর্বর মাটি পাওয়া যায়, বিশেষত নদী অববাহিকা। 3 নম্বর, পরিবহন ব্যবস্থা সহজ, রেল ও সড়ক পথ সহজে গড়ে ওঠে। 4 নম্বর, শিল্প বাণিজ্যের প্রসার সম্ভব। 5 নম্বর, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা সহজলভ্য হয়। এই কারণে সমভূমি অঞ্চলগুলোতে ঘনবসতিপূর্ণ হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন, চিত্র সহকারে প্রশ্ন, চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। দেখো, স্তূপ পর্বত আমি গঠন করে দিয়েছি। এই যে স্তূপ পর্বত, এইটা ছিল চ্যুতি, এই দেখো এইখানে চ্যুতি হয়েছে, এইটা দেখো উপরের দিকে উঠে গেছে। দেখো, এই সোজা এইটা ছিল, এই যে নিচের অংশটা উপরের দিকে উঠে গেছে, এইটা উপরের দিকে উঠে গেছে। এই দেখো, এই অংশটা উঠে এটা স্তূপ পর্বত হয়েছে, আর এইটা নিচের দিকে নেমা আছে, এই জন্য গ্রস্ত উপত্যকা, এটা উত্থিত অংশ। স্তূপ পর্বত নিচে লিখে দিয়েছি। ছবিটা এরকম সুন্দর করে আঁকবে, এরপরে বর্ণনা করবে, বা কেউ আগে বর্ণনা করতে পারো, তারপরে ছবি আঁকতে পারো। স্তূপ পর্বত হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি একটি পর্বত। 2 নম্বর, লাভা, ছাই ও অন্যান্য পদার্থ স্তরে স্তরে জমে স্তূপ পর্বত গঠন করে। এইগুলো সাধারণত শঙ্কু আকৃতির হয়ে থাকে। 4 নম্বর, পৃথিবীর ভূগর্ভস্থ ম্যাগমা উঠে এসে ঠান্ডা হয়ে জমে এই পর্বতের সৃষ্টি করে। এই পর্বতগুলো আগ্নেয়গিরি অঞ্চলে বেশি দেখা যায়। উদাহরণ, মাউন্ট ফুজি জাপান, মাউন্ট ভেসুভিয়াস ইতালি। এগুলো ভূতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিপর্যয়ের কারণও হতে পারে। নেক্সট প্রশ্ন, মাটির সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা ও জলবায়ু ও ভূপ্রাকৃতিক ভূমিকা আলোচনা করো। মাটি, উত্তর লিখছি, মাটি গঠনের পেছনে প্রধান ভূমিকা পালন করে শিলা ও জলবায়ু ভূপ্রকৃতি। শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি 3টা আলাদা আলাদা করে লিখে দিয়েছি।
শিলা হচ্ছে কি মূল শিলা ভেঙে ক্ষয়প্রাপ্ত হয়ে মাটি তৈরি করে। বিভিন্ন শিলা বিভিন্ন রকম মাটির জন্ম দেয়। জলবায়ু, তাপমাত্রা, বৃষ্টিপাত শিলাকে ভেঙে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে মাটিতে রূপান্তর করে। 4 নম্বর ভূপ্রকৃতি, ভূমির ঢাল, উচ্চতা ও অবস্থান, মাটির গুরুত্ব, মাটির পুরুত্ব মানে কতটা মোটা ও গঠন নির্ধারণ করে। এই উপাদানগুলি সম্মিলিতভাবে মানে একসঙ্গে মিলে এর প্রভাবে একটি অঞ্চলের মাটির ধরন ও উর্বরতা নির্ধারণ হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে এবং কেন বলা হয়? উত্তর, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কারণ দেখে নাও, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় নিম্নলিখিত কারণগুলোর জন্য। একে হচ্ছে প্রাকৃতিক প্রতিবন্ধকতা মানে বাধা। আফ্রিকা মহাদেশের উত্তরে বিশাল সাহারা মরুভূমি এবং দক্ষিণে কালাহারি মরুভূমি বিস্তৃত। এই মরুভূমিগুলি যাতায়াতের বাধা সৃষ্টি করেছে এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বা রোধ করেছে। 2 নম্বর পয়েন্ট কি, ঘন বনাঞ্চল ও রোগবাহী পোকামাকড় মানে কিছু পোকামাকড় রয়েছে যেগুলো রোগ বহন করে নিয়ে যায়, যেমন মাছি, মশা এবং মাকড়সা। এইগুলো আফ্রিকার মধ্যভাগে রয়েছে দুর্ভেদ্য অরণ্য অঞ্চল, যা বিভিন্ন রোগবাহী কীটপতঙ্গ যেমন মাছি, মশা ইত্যাদির আবাসস্থল। এসব পোকামাকড় বিভিন্ন রোগ ছড়ায় যা মানুষের বসবাস কঠিন করে তোলে। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, মশা কামড়ালে ডেঙ্গু হচ্ছে, মানে ভয়াবহ রোগ ধারণ করছে। বহু হাজার হাজার মানুষ হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে মশার কামড়ে। এইরকম মশা বিভিন্ন পোকামাকড়ের কামড়ের জন্য আফ্রিকা মহাদেশে সমস্যা হচ্ছে। 3 নম্বর পয়েন্ট কি, যোগাযোগ ব্যবস্থার অভাব। আফ্রিকার অনেক স্থান সড়ক, রেলপথ এবং জলপথ ব্যবস্থা খুবই অনুন্নত, ফলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা কঠিন এবং বিপজ্জনক। এরপরের পয়েন্ট যেটা অজ্ঞাত ভূখণ্ড মানে জানা নেই এরকম কিছু ভূখণ্ড রয়েছে। যদিও মিশরের সভ্যতা ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা, তবুও আফ্রিকার বিশাল অংশ দীর্ঘদিন ধরে বাইরের বিশ্বের কাছে অজানা রয়ে গেছে। গবেষক ও অভিযাত্রীরা এই অঞ্চলে পৌঁছতে বহু বাধার সম্মুখীন হতেন। এইসব কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, নীল নদের গতিপথ বর্ণনা করো। মানে নীল নদের যে গতিপথ কোন দিক থেকে কোন দিকে কিরকম ভাবে গিয়েছে সেটা গতিপথ বর্ণনা করতে হবে। নীল নদের উত্তর হচ্ছে, নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী এবং এটি আফ্রিকার বিভিন্ন দেশে অতিক্রম করে। এটি পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়ার হ্রদ থেকে উৎপন্ন হয়, সেখান থেকে উত্তরের দিকে প্রবাহিত হয়ে সুদান ও মিশর অতিক্রম করে শেষ পর্যন্ত এই ভূমধ্যসাগর গিয়ে মিশে প্রধানত 2টি উপনদী ব্লু নীল ও হোয়াইট নীল মিলিত হয়ে এই নদী গঠন করে। এই নদী হাজার হাজার বছর ধরে আফ্রিকার সভ্যতা বিশেষ করে মিশরের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নেক্সট কোশ্চেন, 6 দাগের কোশ্চেন, নীল নদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন? এর পয়েন্ট দেখো কিরকম সুন্দর করে আমি পয়েন্ট পয়েন্ট করে দিয়ে লিখে দিয়েছি, তোমরা এরকম ভাবে দিবে আর না হলে নিচে নিচে করে দিতে পারো। নীল নদ 1 নম্বর হচ্ছে, নীল নদ অববাহিকায় মিশরের জন্য জীবনদায়ী। যেমন কোনো অসুখ হলে জীবনদায়ী ঔষধ মানে জীবন দিলে সেই ওষুধটা খেলেই জীবন বাঁচবে, এইরকম নীল নদ অববাহিকায় মিশরের জন্য জীবনদায়ী। 2 নম্বর, এই অঞ্চলে মাটির উর্বরতা বেশি, কৃষিকাজে সহজ। 3 নম্বর পয়েন্ট, পানীয় জল ও সেচের প্রধান উৎস নীল নদ। মানে এই নীল নদের জল থেকে নিয়ে পানীয় জল হিসেবে ড্রিঙ্কিং ওয়াটার এবং সেচের কাজ মানে কোনো কিছু চাষবাস করতে গেলে সেখানে দেওয়া হচ্ছে নীল নদের জলকে। এবং মৎস্য চাষ পরিবহনের সহায়ক, এই নদীর মধ্য দিয়ে জাহাজ এবং নৌকো স্টিমার সব চলছে, মৎস্য চাষ করছে, নীল নদের জলে মাছ চাষ করে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, বাণিজ্যিক হিসেবে মৎস্য চাষকে ব্যবহার করা হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, মরুভূমি ঘেরা মিশর একমাত্র বাসযোগ্য অঞ্চল। 5, এখানে প্রাচীন সভ্যতার মিশরে গড়ে উঠেছে, তাই নীল নদের অববাহিকাতে মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে থাকে। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 5 নম্বর করেছে, 5 দুগুণে 10 নম্বর। 1 নম্বর প্রশ্ন কি, নদী উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কার্যের যথাক্রমে প্রাধান্য পায় কেন বর্ণনা করো। একে দেখো উত্তর, নদীর উচ্চগতিতে প্রধান খুব তীব্র ও ঢাল বেশি থাকে, ফলে জলধারার শক্তি বেশি থাকায় সহজ প্রধান কাজ হয়ে ওঠে। মধ্যগতিতে নদীর গতি কিছুটা কমে আসে এবং নদী অধিকাংশ ক্ষয়িত পদার্থ পরিবহন করতে থাকে, তাই এখানে পরিবহন কাজ প্রধান। নিম্ন গতিতে ঢালে একেবারে কম ফলে নদীর গতি ধীর হয় ও নদী পরিবাহিত বস্তুগুলো জমা করে শুরু করে। এজন্য নিম্ন গতিতে সঞ্চয় কাজ প্রাধান্য পায়। নদীর গতিপথে এই 3টি পর্যায় প্রাকৃতিকভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন, নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো।
দেখো উত্তর লিখেছি, নদীর নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি নিচে আলোচনা করা হলো। একে প্লাবনভূমি, নদী যখন উচ্চ তীর উপচে জল প্রবাহিত হয় তখন সঙ্গে আনা পলি বিস্তার করে। এইভাবে দীর্ঘদিন নদীর দুই তীর চওড়া উর্বর প্লাবনভূমি গঠিত হয়। স্বাভাবিক মান বা ন্যাচারাল লেভি, বন্যার সময় ভারী কণাগুলি নদীর তীরে বেশি পরিমাণে জমা থাকে, ফলে দুই ধার ঘেঁষে একটু উঁচু বাঁধের মতো ভূমিরূপ তৈরি হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বালুচর নদীর বাঁকা পথগুলি ধীরে স্থানগুলিতে চলা জল তার ভিতরের দিকে পলি জমায়, এতে অস্থায়ী বালুচর বা চর গঠিত হয়। 4 নম্বর, বিনুনি নদী পলি জমার ফলে নদীর মূলধারা ভেঙে একাধিক ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে বুনুন আকৃতি নেয়। অসংখ্যাকৃতি হ্রদ নদীর তীর বাঁকে সঞ্চয় বা ক্ষয় মিলে এই নদীর তার পুরনো পথ ত্যাগ করে পরিত্যক্ত অংশটি অসংখ্যাকৃতি রূপে হ্রদের রূপ নেয়। নেক্সট প্রশ্ন, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। একে, নিরক্ষীয় অঞ্চল, উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টি, বছরে প্রায় 2000 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় এবং গড় তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ঘন ও চিরসবুজ বন, এ অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বন দেখা যায়, যেমন কঙ্গো বেসিনের বন। উদ্ভিদের বৈচিত্র্য, বিভিন্ন স্তরে গাছপালা থাকে, উচ্চ বৃক্ষ, মধ্যম বৃক্ষ ও নিচু গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল উষ্ণ শুষ্ক, গ্রীষ্ম কোমল আর্দ্র শীত, গ্রীষ্মে বৃষ্টিপাত কম এবং শীতকালে কিছুটা বৃষ্টিপাত হয়। মৌসুমি উদ্ভিদ গঠন, গাছপালা গ্রীষ্মকালে জল ধারণে সক্ষম, যেমন ঘনপাতা, মোমযুক্ত ত্বক, ঝোপঝাড় ও ছোট গাছ যেমন অলিভ গাছ, ল্যাভেন্ডার, থাইম। উপসংহার, এইটা লিখবে শেষে। জলবায়ু, তাপমাত্রা, বৃষ্টিপাত ও ঋতুবিন্যাস এই অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্য ও অভিযোজনকে সরাসরি নিয়ন্ত্রণ করে। অ্যাডাপ্টেশন, অভিযোজন করছে কিভাবে। এরপরের প্রশ্নটি দেখে নাও। প্রশ্ন, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। একই, ভূ অক্ষাংশ অনুযায়ী অবস্থান, আফ্রিকা মহাদেশের বিষুবরেখা দ্বারা দ্বিখণ্ডিত হওয়ায় এখানে বিষুবীয় উষ্ণমণ্ডলীয় উপক্রান্তীয় জলবায়ু বিদ্যমান। এর ফলে বিভিন্ন প্রকারের তাপমাত্রা ও বৃষ্টিপাত দেখা যায়, যা উদ্ভিদের বৈচিত্র্য প্রভাব ফেলে। 2 নম্বর পয়েন্ট, ভূপ্রাকৃতিক পার্থক্য, সমভূমি জলবায়ু, মরুভূমি ও পর্বতের অবস্থানের কারণে জলবায়ুর বিভিন্নতার সৃষ্টি হয়, যেমন সাহারা মরুভূমিতে খরা ও উচ্চ তাপমাত্রা, আবার পূর্ব আফ্রিকার উচ্চভূমিতে অপেক্ষাকৃত শীতল আবহাওয়া বিরাজ করে। 3 নম্বর, বৃষ্টিপাতের তারতম্য, আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ভিন্ন হয়, উদ্ভিদের ধরনে ভিন্ন হয়। বিষুবীয় অঞ্চলে ঘন বন আর মরুভূমিতে কাঁটাযুক্ত উদ্ভিদ দেখা যায়। 4 নম্বর পয়েন্ট, সামুদ্রিক প্রভাব। সামুদ্রিক প্রভাব, উপকূলীয় এলাকায় সাগরের প্রভাব থাকায় জলবায়ু অনেক সময় মৃদু আর্দ্র হয়, যা উদ্ভিদের বৃদ্ধি ও বৈচিত্র্য বাড়ায়। 5 নম্বর, বায়ু প্রবাহ, মৌসুমি বাতাস জলবায়ু ও বায়ু প্রবাহ জলবায়ুতে পরিবর্তন আনে, ফলে কিছু অঞ্চলে বর্ষাকাল ভেজা হয়। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটি তোমরা অন করে রাখলে তোমাদের সুবিধা হবে, আমি যখন ভিডিও দেব, তোমরা যখন মোবাইলের নেট খুলবে অবশ্যই তোমাদের কাছে আগে ভিডিওটি পৌঁছে যাবে। এবং তোমরা এইগুলো পড়ে তোমরা প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি তোমরা 80 থেকে 100% নম্বর পাবে। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। তোমরা একটা খাতা বানিয়ে নেবে, সেই খাতায় এই প্রশ্নগুলো উত্তর সুন্দর করে লিখে রাখবে। পরীক্ষাতে দিতে যাওয়ার আগে একবার করে শুধু রিডিং পড়ে চলে যাবে, হয়ে যাবে। তার আগে তোমরা একটু প্রস্তুতি করে রেখো, পরীক্ষা দিন শুধু একটু করে চলে গেলেই হবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।